In this chapter we will deal with gene and alleles. তো চলো প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড হেরিডিটি এটা বোঝার আগে এই টার্মটার মধ্যে কিছু নেই, বরঞ্চ দুটো টার্ম জেনে নিই। এক তো জেনেটিক্স কাকে বলে, এটা হলো এই যে টার্মের মধ্যে হেরিডিটি কথাটা আছে এটারই বা মানে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উই need to know what is the simple definition of genetics. Remember, genetics is a branch of biology that deals with gene and the pattern of its inheritance. It deals with heredity as well as variation. So genetics is nothing but a branch of biology. যেমন anatomy, biotechnology এটা branch of biology, তেমনি জেনেটিক্স হলো একটা ব্রাঞ্চ অফ বায়োলজি। ইনি কি নিয়ে আলোচনা করে? মূলত জিন, তার ইনহেরিটেন্স প্যাটার্ন, মূলত হেরিডিটি এবং ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন কি জিনিস? ভ্যারিয়েশন সম্বন্ধে আমরা জানি যে বিভিন্ন, আমরা যদি ইফ উই ডিলস উইথ হিউম্যানস অনলি, বিভিন্ন মানুষের মধ্যে কোনো একটা ক্যারেক্টারের রেসপেক্টে যত ধরনের আলাদা আলাদা টাইপস আছে, যেমন ব্লাড গ্রুপ, আমার যেমন ও পজিটিভ, নিশ্চয়ই এক একজনের এক এক রকম ব্লাড গ্রুপ। তা আমরা এই ঘরেই হয়তো 4-5 রকমের ব্লাড গ্রুপ আছে, মানে প্লাস মাইনাস ধরে 4টে রকমের তো বেসিক গ্রুপ হয়, তাহলে 5 নম্বর কোথায় এলো? টেকনিক্যালি 8 রকমের হয়ে যায় প্লাস মাইনাস যদি আমরা ধরি আর এই ফ্যাক্টরকে যদি কনসিডার করি। তো ভ্যারিয়েশন আমাদের এই কজনের মধ্যে অনেক আছে, দ্যাট ইজ কল ভ্যারিয়েশন। কারণ আমাদের কোনো একটা ক্যারেক্টারের রেসপেক্টে সবার সেম ক্যারেক্টার এক্সপ্রেশন নয়। So genetics actually deals with heredity and variation. And how can we define heredity? Heredity is nothing but the transmission of character from one generation to the next. মানে আমি আমার সমস্ত চরিত্র কম বেশি আমার বাবা মা থেকেই তো পেয়েছি। এই জিনগুলো, এই ক্রোমোজোমগুলো এসছে কোত্থেকে? এগুলো আমরা এর আগে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি, কিভাবে আমরা ক্রোমোজোম পাই আমাদের বাবা মার থেকে। ঠিক সেইগুলোই এই হেরিডিটি এই জায়গাটাতে আলোচনা হয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিফিউজলি আলোচনা করব, এরকম কোথাও আলাদা আলাদা যে থাকবে ব্যাপারটা তা না, সব নিয়েই আমরা পড়াশোনা করব এবং জানবো। আর আজকে পড়াশোনাতে আমি বেশ কিছু জিনিস ওভারঅল বোঝানোর চেষ্টা করব, আর তার সাথে সাথে এই টপিকগুলো যেগুলো পাশে লেখা আছে এই ইম্পর্টেন্ট টপিকস গুলোকে ক্লিয়ার আপ করতে করতে যাব। হাউ ক্যান উই ডিফাইন জিনস অ্যান্ড অ্যালিল। শুরু থেকে আমি শেখাবো বলেছিলাম, আমি কখনো তোমাদের এই রকম বলবো না যে এটা তো আগে জানো, এ পড়ে নিও। আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার আপ করবো, কারণ এর সাথে মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি একদম ইন্টিগ্রেটেডলি কানেক্টেড। তো সবকিছু আমায় বোঝাতে হবে। আমরা শুরু থেকে শুরু করি। যে কোনো একটা সেল এবং তার নিউক্লিয়াস ইউক্যারিওটিক সেল যদি হয়, তো ইট উইল সিমস টু লুক লাইক। নাও উইদিন নিউক্লিয়াস we know in case of eukaryotic cell there may be present different numbers of chromosome, right? So imagine these are chromosomes. Now what are the component of chromosome? One chromosome is made up of 2 arms, that is they are technically made up of 2 chromatids, right? So এই স্ট্রাকচারটাকে আমি যদি সেপারেট করি, এটা একটা ক্রোম্যাটিড ধরে নাও আর এটা ওই ক্রোমোজোমেরই আর একটা ক্রোম্যাটিড, রাইট? এটা আমি এই ক্রোমোজোমটাকেই সেগ্রিগেট করে দেখানোর চেষ্টা করছি। তো দুটো ক্রোম্যাটিড নিয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। এবার এই একটা ক্রোম্যাটিডকে আমি যদি আরো খুলি, আচ্ছা এটা তো পেঁচিয়ে গেছি, আমি যদি এরকম স্ট্রেট আঁকি তাহলে ধরে নাও জিনিসটা এরকম দেখালো। আর এই যে এটা একটা স্ট্রেট ল্যাডার এঁকেছি, দিস ইজ কল্ড ডিএনএ। তো রিমেম্বার ওয়ান থিং, ক্রোমোজোম অন দ্য কন্ট্রারি ক্রোম্যাটিড ইজ টেকনিক্যালি মেড আপ অফ ডিএনএ and with some histone non-histone proteins. এই স্ট্রাকচারটা এখানে যে স্টেবিলাইজ হয়েছে এবং এইখানে ক্রোমোজোম ফর্ম করেছে, এই স্ট্রাকচারটা কিছুই না ডিএনএ ছাড়া। ডিএনএ এবং ডিএনএ কে পেঁচাতে সাহায্য করেছে কিছু হিস্টোন নন হিস্টোন প্রোটিন, এগুলো সম্বন্ধেও পড়বো। এই স্ট্রাকচারটাকে আমি খুলে সাজালাম, এরকম ধরে নিলাম এরকম একটা লম্বা স্ট্রেচ অফ ল্যাডার এখানে রয়েছে। এই ডিএনএটার মধ্যেই আসলে কিন্তু বিভিন্ন সেগমেন্ট থাকে, যে সেগমেন্টগুলো ফাংশনাল in the sense of they can produce protein. So imagine within this short stretch of DNA there are 4 such segments or portions. Number 1, 2, 3 and 4. And in between these 4 portions rest of the part of the DNA is useless. কিন্তু এটা ইউজলেস না, এরও কাজ আছে, সেগুলো আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়ব। এটুকু জেনে নিলাম যে এটা একটা এমন একটা লম্বা স্ট্রেচ অফ সেকশন ডিএনএ যার মধ্যে কয়েকটাই মাত্র ছোট বড় বিভিন্ন সাইজের ফাংশনাল পার্ট থাকে। Why it is termed so? Because they can produce proteins. That's why they are referred as functional portion. একটা জিনিস
খেয়াল করো তোমরা এই স্ট্রেচটাকে একটা লম্বা লাইন এবং তার পাশে অবস্থিত কতগুলো ফাংশনাল স্টেশনের সাথে কম্পেয়ার করতে পারো। ইমাজিন করো এখান থেকে ধরো শিয়ালদা অব্দি স্টেশনে লাইনটা চলে গেছে, কিন্তু এই লাইনের সব জায়গায় কি ট্রেন দাঁড়ায়? সিগন্যাল না পেলে দাঁড়ালো, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ফাংশনাল দাঁড়াবে কোথায়? স্টেশনে। এই লাইনটা যত বড়, এই প্রায় 75 কিলোমিটার স্ট্রেচ এখান থেকে শিয়ালদা, তো এই 75 কিলোমিটারই কি ওর ফাংশনাল? না। স্টেশনগুলো 700-800 মিটারের স্ট্রেচ হয় এবং সেটা জায়গায় জায়গায় থাকে, সেখানেই ট্রেনটা দাঁড়ালে কাজ হবে, বাকি জায়গায় দাঁড়ালে তো আমরা নামতে উঠতেও পারবো না। ঠিক এরকম ইমাজিন করো এটা একটা লম্বা লাইন যার পাশে পাশে কিছু কিছু ফাংশনাল স্টেশন থাকে, এই ফাংশনাল স্টেশন গুলোকেই কিন্তু জিন বলে। তো জিন, how can we define gene? Gene is the functional portion of DNA that can produce functional protein. এই জিনিসটা তৈরি না করতে পারলে পি ফর প্রোটিন, তাহলে তাকে জিন বলতে পারবো না। যদিও জিনের কিছু ভ্যারিয়েশন আমরা এবার পাবো, সেগুলো একটু পরে যাব, কিন্তু বেসিক্যালি আমরা জিনের ডেফিনেশনে এই স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশনটাকে ইউজ করব। এবার চলো আমি যদি এতগুলো জিনের কথা না ভাবি, একটা লম্বা স্ট্রেচ ভাবলাম, আর এই ডটটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম এটা জিন এ। এই ক্রোম্যাটিডটার ওপর, রাদার এই ডিএনএটার ওপর এটা একটা জিন আছে। এবার এই জিনটা অ্যাকচুয়ালি আমি যদি এই ক্রোমোজোম সেকশনে ফেলতে চাই, জিনিসটা কিরকম দাঁড়াবে? আমি কোনো জিন নিয়ে আর ভাবছি না, একটাই জিন নিয়ে ভাবছি। একটা ডিএনএর উপর একটা এ আছে, এটাকে আমরা একটুখানি জেনে নিই আমরা বাবা মার থেকে কিভাবে কোন জিন বা কি ভ্যারিয়েশনে পাই। আমরা আমাদের যে কোনো ক্রোমোজোম, আমরা যেহেতু ডিপ্লয়েড অর্গানিজম, আমাদের মধ্যে যে কোনো ক্রোমোজোম দুখানা করে থাকে, যে কোনো ক্রোমোজোম, সেটা 1 নম্বর ক্রোমোজোম দুটো হতে পারে কিংবা 20 নম্বর ক্রোমোজোম দুটো হতে পারে, সমস্ত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এর মধ্যে একটা জোড়া একটা পার্ট আমরা ফাদার থেকে পাই, আর একটা পার্ট আমরা মাদার থেকে পাই। অ্যাকচুয়ালি পাওয়ার সময় আমরা একটা ক্রোম্যাটিড পেয়েছিলাম, খেয়াল করে দেখো, কারণ মিওসিসের মাধ্যমে স্পার্ম বা ওভাম তৈরি হয়, তো মিওসিসের এন্ড প্রোডাক্টে তো একটা ক্রোম্যাটিড থাকবে, তো টেকনিক্যালি এইটা পাইনি, এটা বানিয়ে নিয়েছি আমরা পরে। এটা যখন ফিউশন সিনগ্যামি হয়ে গেছে তারপরে এই পার্টটা তৈরি হয়। একটা ক্রোম্যাটিডই আমরা বাবার থেকে বা মায়ের থেকে পেয়েছি। এবার বাবার থেকে যে ক্রোম্যাটিডটা পেয়েছি তার উপরে রেপ্লিকেট করে একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল। এবার এটা আমরা বানিয়েছি পরে, আমাদের জাইগোট তৈরি হওয়ার সময় যে সিনগ্যামি হয়েছে সেই সময় বানিয়েছি, এবং মায়ের থেকেও একটা ক্রোম্যাটিড পেয়েছি, পাওয়ার পর এস ফেজে আমরা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে আরেকটা বানিয়ে নিয়েছি। এবার এই জিনটার যদি লোকেশন আমি ট্র্যাক করার চেষ্টা করি, ধরো আমি বাবার থেকে যে ক্রোমোজোমটা পেয়েছি তার এই পজিশনে এই জিনটা আছে, যেহেতু এই ক্রোম্যাটিডের এই জায়গায় আছে, তো পাশের ক্রোম্যাটিডটা এর থেকেই রেপ্লিকেশন করা হয়েছে, এর থেকেই রেপ্লিকেশন বা জেরক্স করে তৈরি হয়েছে বলতে পারো। তো তুমি যে খাতা জেরক্স করছো সেই জেরক্সে যা থাকবে হুবহু সেম সেম টু সেম ফটোকপি হবে, তো এখানেও সেম তাই হয়। যেহেতু এটা একটা অরিজিন বাবার থেকেই পেয়েছি ধরে নিলাম, তো এই ক্রোমোজোমটারও ওই পোর্শনে সেম জায়গাতেই এই জিনটা থাকে। ক্রোমোজোমের যে পোর্শনে অ্যাকচুয়ালি জিন লোকেট করে তাকে লোকাস বলে। লোকাস 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 বলে যে পোর্শনটায় জিন থাকে, জিন যেটা নিয়ে আমরা আলোচনা করছি, জিন আন্ডার কনসিডারেশন। তো এক্ষেত্রে ধরো এই পার্টিকুলার জায়গাটাতে আমি এই জিনটা পাচ্ছি। এবার এটা ধরে নিলাম 5th ক্রোমোজোম, 5 নম্বর ক্রোমোজোম নিয়ে আমরা পড়াশোনা করছি। 5th ক্রোমোজোম আমাদের শরীরে 5th ক্রোমোজোম। এই 5th ক্রোমোজোম আমাদের যে কোনো সেলে কটা আছে? দুটো আছে, যে কোনো ডিপ্লয়েড সেলে, আনলেস স্পার্ম আর ওভাম নিয়ে আমরা যদি ডিল না করি, যে কোনো বডি সেলে, তুমি এখান থেকে নাও এখান থেকে নাও, যে কোনো বডি সেলে অবশ্যই দুটো আছে, যে কোনো ক্রোমোজোম একটা সেলে দুটো আছে। তো এইটা তো হলো মায়ের থেকে, এবার কি পেয়েছি দেখি। এইবার এখানে একটা কোশ্চেন আসে, দুটো ঘটনা ঘটতে থাকে। এই পার্টিকুলার জিনটা জায়গাতে অবশ্যই জিনটা থাকবে মায়ের থেকেও যে ক্রোমোজোমটা পেয়েছি, কিন্তু ব্যাপার হয়ে দাঁড়াবে একটা জিনিস, সেটা হলো সেম ক্যাপিটাল এই পাবো মায়ের থেকে এর গ্যারান্টি নেই। মায়ের থেকে আমরা সেম ক্যাপিটাল এ জিনও পেতে পারি বা স্মল এও তো পেতে পারি, এটা অর দিয়ে লিখলাম। যদি আমাদের শরীরে বাবা এবং মায়ের থেকে পাওয়া ক্রোমোজোম গুলোতে সেম টাইপের জিন থাকে, অ্যালিল থাকে, তাহলে জিনিসটাকে এরকম ভাবে লেখা হয়, ক্যাপিটালে ক্যাপিটালে এই কম্বিনেশনে লেখা হয়।
এর থেকে একটা নিলাম, কারণ তো এর তো দুটোই একই হবে, যে কোনো একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিডে একই জিন থাকে, তো এর থেকে একটা নিলাম, এর থেকে একটা নিলাম। আমার কোনো একটা পার্টিকুলার জিনের জন্য আমার জিনোটাইপ এরকম হতে পারে, নয়তো এরকম হতে পারে, যদি এই জায়গাটাতে ক্যাপিটাল এ থেকে থাকে। বাবা এখানেও যদি অন্য অ্যালিল থাকতো, মানে এখানেও যদি আমরা ক্যাপিটাল এর পরিবর্তে স্মল এ পেতাম, তাহলে এরকমও হতে পারে। এই কম্বিনেশন গুলো আরো ক্লিয়ার আপ করবো, এটুকু আমি বোঝানোর জন্য এখানে ইউজ করলাম যে বাবা মায়ের থেকে আমরা কোনো একটা জিনের কি কি ফর্ম পেতে পারি। জিনের ডিফারেন্ট অল্টারনেটিভ ফর্মকেই কিন্তু অ্যালিল বলে। সো এখানে যে অ্যাকচুয়ালি জিনটাকে নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ক্যাপিটাল এ জিন। এটা জিন, ক্যাপিটাল এ জিনের দুটো অ্যালিল, পসিবল অ্যালিল ফরমেশন আছে, সেটা আমি এখানে লিখেছি ক্যাপিটাল এ দিয়ে আর স্মল এ দিয়ে। এটা ডমিনেন্ট ধরে নিলাম, ডমিনেন্ট অ্যালিল, আর এটা রিসেসিভ। আমি যেরকম খুশি বসাতে পারি। এখানে আমি যদি ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 লিখতাম, সেটাও আমার রিপ্রেজেন্টেশনের টেকনিক। যেরকম ভাবে করা হয় সেরকম ভাবেই জিনিসটা অ্যাকসেপ্টেড হয়, তুমি খাতায় যেটা লিখে দেবে। তবে ইউজুয়ালি লেখা হয় ক্যাপিটাল লেটার দিয়ে ডমিনেন্ট অ্যালিল বোঝায়, আর স্মল এ দিয়ে বা স্মল লেটার দিয়ে রিসেসিভ অ্যালিল বোঝায়। এবার আমি একখানা কথা বলি, অ্যালিল তো বললাম কি একটা জিনের ডিফারেন্ট ফর্ম, কিন্তু এটা রিপ্রেজেন্ট কি করে চলো এটা দেখে নিই। এটা কি বা কাকে রিপ্রেজেন্ট করে? একটা জিন, সেটা যে কোনো জিন হতে পারে, এখানে ধরে নিলাম আমরা জিন এ নিয়ে কথা বলছি। জিন আর অ্যালিল কোনটা কি এক্সপ্রেস করে আমার শরীরে? জিন এক্সপ্রেস করে কোনো ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার হতে পারে। অ্যালিল এক্সপ্রেস করে সেই ক্যারেক্টার সাবট্রেট। ধরো আমি জিন বললাম হাইট, ক্যারেক্টার হলো হাইট। হাইটের ক্যারেক্টারে দুটো সাবগ্রুপ কোনো অর্গানিজমে পাওয়া যায়, একটা টল হাইট, একটা ডোয়ার্ফ হাইট। ধরো আমি ক্যারেক্টারটার নাম বলছি আই কালার, ক্যারেক্টারের নাম কি? ক্যারেক্টারের একটা এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটা আমি মুছি, এটা হয়তো নাও লাগতে পারে তোমরা যদি লিখে নিয়ে থাকো। ধরো এক্সাম্পল অফ ক্যারেক্টার হলো আই কালার, চোখের রং। আমরা জানি আমাদের কারোর কারোর চোখের কালার ব্ল্যাক হয়, কারোর ব্রাউনিশ হয়, আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের কারোর ব্লুইশ, কারো গ্রেইশ, এরকম বিভিন্ন শেড দেখা যায়। 4-5 রকমের আই কালার, বিশেষ করে আই বলটার কালার অ্যাভেলেবেল আছে মার্কেটে। এই আই কালারটা হলো ক্যারেক্টার। এবার আমি তোমায় বললাম মানুষের পপুলেশন স্টাডি করে দেখো তো ক ধরনের আই কালার তুমি পাও। তুমি ভারতবর্ষের কিছু পপুলেশনকে স্টাডি করে দেখলে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক পেলে মূলত আই কালার। So these two are traits under the character. Character is eye color. So whenever you are considering any particular character, say for example eye color, you should not consider the type of hair or height of the individual or the type of blood the individual bears. ক্যারেক্টার যখন তুমি স্টাডি করবে, একটা ক্যারেক্টার নিয়ে স্টাডি করা উচিত। তোমার যদি মনে হয় টাইপ অফ হেয়ার নিয়ে স্টাডি করব, তো আরো 10টা ইন্ডিভিজুয়ালের মধ্যে টাইপ অফ হেয়ারই দেখতে হবে, এটা স্ট্রেট না কার্লি, সেটা ব্ল্যাক না অন্য কালার। দেখো কালার অফ হেয়ার একটা ক্যারেক্টার, আর স্ট্রেট না কার্লি সেটা আর একটা ক্যারেক্টার, দুটো আলাদা জিনের কারণে হয়। প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের শরীরে কিন্তু জিন কন্ট্রোল করে, এবং আমাদের শরীরে অলমোস্ট হিউম্যান জিনোম প্রজেক্ট দেখায় যে 25,000 অর পসিবলি মোর দ্যান দ্যাট এত নাম্বার অফ জিন আছে আমাদের শরীরে। এবার কম বেশি সব জিনেরই অল্টারনেটিভ অ্যালিলস আছে, সেই সংখ্যাটা একটা হতে পারে, দুটো, চারটে, পাঁচটা হতে পারে। যেমন আমি যেরকম বললাম, ধরো আমাদের ব্লাড গ্রুপ দিয়ে বোঝাই, আমাদের ব্লাড গ্রুপে ক্যারেক্টারটার নাম কি, সেক্ষেত্রে আই কালারের পরিবর্তে এখানে আমার কি লেখা উচিত হবে? ব্লাড গ্রুপ, রাইট? ব্লাড গ্রুপ হলো ক্যারেক্টারের নাম। ক্লিয়ার? কতগুলো ব্লাড গ্রুপ মানুষের পাওয়া যায়? আচ্ছা পজিটিভ নেগেটিভ আমি যদি ছেড়ে দিই, তাহলে এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, সি ব্লাড গ্রুপ, ডি ব্লাড গ্রুপ, তাই না? ও, এই 4টে ব্লাড গ্রুপ হয়, ঠিক কিনা বলো? আমি যদি আরএইচ ফ্যাক্টরটাকে কনসিডার না করি। সো
একটাই ক্যারেক্টার যার এতগুলো ফিনোটিপিক এক্সপ্রেশন, এতগুলো আলাদা আলাদা মানুষের মধ্যে আলাদা আলাদা ধরনের, কারোর ব্লাড গ্রুপ বি হলে তার ডেফিনেটলি আর একটা হবে না। তাহলে এই পার্টিকুলার জিনটার কটা অ্যালিল জানো প্রত্যেকের শরীরে আছে? পসিবলি দুটোই থাকে, যেহেতু আমরা ডিপ্লয়েড, কিন্তু মার্কেটে 3টে অ্যালিল অ্যাভেলেবেল। তার মানে এই যে 3টে অ্যালিলের বিভিন্ন কম্বিনেশন এগুলো হয়, এটা ইন ফিউচার পড়াবো। সেই 3টে হলো ক্যাপিটাল আই এ জিন, এ অ্যালিল সরি, ক্যাপিটাল আই বি অ্যালিল অ্যান্ড দ্য স্মল আই। ইট ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড অ্যাজ ক্যাপিটাল আই জিরো। এই 3টে অ্যালিলের মধ্যে যে কোনো দুটো একজনের থাকবে, যে কোনো দুটো একজনের থাকবে। এটা দুটোই যদি এরকম টাইপ হয়, ক্যাপিটাল আই এ, তাহলে সে এরকম হবে। আর যদি আই এ আই বি কম্বিনেশনে আসে অ্যালিল দুটো, তাহলে তার এইটা হবে। কারোর যদি দুটোই স্মল আই হয় রিসেসিভ, তাহলে সে ও হবে। এরকম কম্বিনেশনে আমাদের শরীরে অ্যালিল গুলো থাকে। কিন্তু এই পার্টিকুলার জিনটার কটা অ্যালিল পেলাম, তাহলে দেখো 1 2 3। এরকম মনে রেখো, যে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার মতো এক বা একাধিক সেট অফ ডিফারেন্ট অ্যালিল থাকতে পারে। অ্যালিল কিন্তু জিন ছাড়া আর কিছু না। আমি তোমার সামনে আমার এই দুটো হাত যদি রাখি, এই দুটোও তো আমার আর্ম নামেই পরিচিত, 4 আর্ম। তো দুটো কি আলাদা কিছু? বাট একটা রাইট হ্যান্ড আর্ম, একটা লেফট আর্ম। সো দিস টু আর অল্টারনেটিভস অফ ইচ আদার। অ্যালিলও ঠিক তাই, একই জিন, তার দুটো ফর্ম, তার দুটো অল্টারনেটিভ স্ট্রাকচার, যেটা হয়তো আলাদা কাজ করে, আলাদা ধরনের প্রোটিনের মধ্যে একটু ভ্যারিয়েশন আনে, ফলে একটু এদিক ওদিক হয়, কিন্তু জিনিসটা এক। তো এখানে যখন একটা জিন নিয়ে কথা বলবো, আর একটার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। আমি যখন কোনো অর্গানিজমের হাইট নিয়ে কথা বলবো, সেই অর্গানিজমের কোনো পার্টিকুলার ক্যারেক্টারে কালার বা অন্য কোনো জায়গায় মাথা চলে যাবে না। এট এ টাইম একটাই ক্যারেক্টার নিয়ে ভাবতে হবে, আর ক্যারেক্টার মনে রাখবে জিনকে রিপ্রেজেন্ট করে। ডমিনেন্ট জিন বা অ্যালিল কম্বিনেশন, অ্যালিলিক কম্বিনেশন আর রিসেসিভ অ্যালিলিক কম্বিনেশন জিনিসটা কি? ধরো একটা অর্গানিজমে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার ডিটারমিন করার জন্য আমি দুটো অ্যালিল খুঁজে পেয়েছি, একটা ক্যাপিটাল এ, একটা স্মল এ। এর মধ্যে যে অ্যালিলটা, এটা গবেষণা করে বেরোয়, জিনের গায়ে কি আবার লেখা থাকে নাকি? স্টিকার লাগানো আছে নাকি? এ ক্যাপিটাল এ, ওটা ক্যাপিটাল এক্স, ওটা ক্যাপিটাল টি, মাইক্রোস্কোপের তলায় দেখলে এরকম স্টিকার ভাসে? নামগুলো তো আমরা দিয়েছি, ইমাজিনারি নাম, কোনো জায়গায় কিছু লেখা নেই তো। তো এইগুলো তোমাকে ক্রস করে সিদ্ধান্তে আসতে হবে যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য কে বেশি ডমিনেন্ট, সেইটাকে আমি ধরে নিলাম। কোনো একটা ক্যারেক্টারের জন্য যদি দুটো অ্যালিল পাই, সেই ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল লেটার গুলো ইউজ হয়, কেমন? তো ধরো এই পার্টিকুলার অ্যালিলটাকে তুমি এক্সপেরিমেন্ট করে আইডেন্টিফাই করলে, না দিস ইজ ডমিনেন্ট ওয়ান। কিভাবে কনক্লুশনে আসবে ডমিনেন্ট ওয়ান? ডমিনেন্ট অ্যালিল সেই হয় যে হোমোজাইগাস কন্ডিশনে, মানে সেম টাইপের অ্যালিল থাকলে, বা হেটেরোজাইগাস কম্বিনেশনে, মানে ডিফারেন্ট টাইপের হাইব্রিড কম্বিনেশনেও নিজেকেই এক্সপ্রেস করতে পারে। মানে এর ক্যারেক্টার যা হবে, এই দুটো কম্বিনেশনে সেই ক্যারেক্টারই বাইরের থেকে দেখাবে। আর রিসেসিভ কেবল সেই যে একমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই নিজেকে এক্সপ্রেস করতে পারে। এর সাথে যেই বড় দাদা চলে আসবে পাড়ার গুন্ডা, ও নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। আমরা যেটা দেখবে করি, মারামারি করার সময় সবসময় উল্টো দিকের লোকের সাইজ আগে মেজার করে নিই, আর এটা করতে আমাদের ফ্র্যাকশন অফ সেকেন্ডও লাগে না। যদি বুঝি যে হ্যাঁ বেটাকে আমি সামলাতে পারবো, এই কি করলি, এসে দেখবে গরম ঠরম দিই। আর যেই আমরা বুঝি যে না আমার উল্টো দিকের লোক আমাকে মেরে চলে যেতে পারে, তখনই বলে দাদা দেখে চলবেন, ঠিক আছে এবার হয়ে গেছে আপনি যান, আমিও, ঠিক কি না? এরম ভাবেই তো কাটি আমরা। এই জিনিসটা সেম টু সেম এখানেও অ্যাপ্লাই হয়। তার মানে ডমিনেন্ট আর রিসেসিভ, মানে একজন বড় দাদা আর একজন ছোট ভাই, সে কিন্তু এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। এই বড় দাদা পাড়ার গুন্ডা এই যখন থাকবে, সে নিজে গিয়েই প্রকাশ করবে, অন্য কারো কথাই শুনবে না। তো এই সেটটাকে বলা হয় ডমিনেন্ট। এটা এক্সপেরিমেন্ট করেই বেরোয় যে অ্যালিলটা সব সময় নিজের প্রেজেন্স যদি থাকে, তাহলে এক্সপ্রেস করবেই নিজেকে। আর যে অ্যালিলটা কেবলমাত্র একা একা থাকলেই নিজেকে এক্সপ্রেস করতে পারে, তাকেই রিসেসিভ সেট বলা হয়। এই কম্বিনেশনটাকে বলা হয় হোমোজাইগাস কম্বিনেশন। এই ক্যাপিটাল এ এ সেম টাইপের অ্যালিল যখন থাকে, বা স্মল এ এ, এটাকে বলা হয় হোমোজাইগাস কম্বিনেশন, হোমোজাইগাস। আর এই হাইব্রিড সিচুয়েশনটাকে বলা হয় হেটেরোজাইগাস।
তাহলে দেখো আমরা কতগুলো টার্ম শিখে ফেললাম। হোমোজাইগাস হেটেরোজাইগাস গল্প করতে করতে আলোচনা হয়ে গেল। যেমন এই কম্বিনেশনটা হলো হোমোজাইগাস, যেটা মেন্ডেলের এক্সপেরিমেন্টে আমরা পড়েছি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, মনে নেই? মেন্ডেলের মনোহাইব্রিড কম্বিনেশনে আমরা এই এক্সপেরিমেন্টটা পড়েছিলাম। তাহলে এর মধ্যে কোন দুটো বলো তো হোমোজাইগাস? এইটা আর এইটা। আর হেটেরোজাইগাস কে? ক্লিয়ার? জাস্ট হাইব্রিডটা মনে রেখো, হেটেরোজাইগাস। সো এটা হয়ে গেল। ডমিনেন্ট রিসেসিভ সম্বন্ধে জানলাম, লোকাস সম্বন্ধে আমরা জানলাম। এই অবধি অনেকটা আমরা ডিসকাস করে গিয়ে কিন্তু কনফিউজে, ওটা একটু অন্যরকম অ্যাসপেক্ট। এই জায়গায় কোনো কোয়ারিজ থাকলে আমায় জিজ্ঞেস করে নাও। মনে হেডিং এর মধ্যে আমার লেখা উচিত ছিল, সেটা হলো ফিনোটাইপ আর জেনোটাইপ, এই দুটো টার্ম। এটাও তোমরা শুনেছো, রাইট? জেনোটাইপ হলো জেনেটিক কনস্টিটিউয়েন্সি অফ এনি অর্গানিজম। সাপোজ আমি পার্টিকুলারলি এই দুটো কম্বিনেশনকে বলছি, এই দুটো কম্বিনেশন তো বাইরের কিছু এক্সপ্রেশন দেবে। যেমন আমরা মেন্ডেলের এই পি প্ল্যান্টের ক্ষেত্রে এইটা আমরা জানি, এই দুটো কি তৈরি করে? বাইরের থেকে দেখলে এই দুটো গাছের হাইট কিন্তু একই লাগবে, টল প্ল্যান্ট তৈরি করে। আর বাইরের থেকে এই প্ল্যান্টটাকে দেখলে ডোয়ার প্ল্যান্ট লাগবে, বেটে গাছ তৈরি করে। ঠিক বললাম কি আমি? বাইরের থেকে যদি দেখো, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স থেকে যদি কাউকে গেস করার বা কোনো একটা ক্যারেক্টারকে গেস করার চেষ্টা করো, তাহলে সেটাকে বলা হয় ফেনোটাইপিক, ফেনোটাইপ অর ফেনোটাইপিক এক্সপ্রেশন। আর সেইটারই যদি জিনকে খুঁজতে যাও, যেমন এই টলটা তুমি এক্সপেরিমেন্ট না করে কিন্তু বুঝতেই পারবে না। একটা সেলকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে বোঝা যায় না তার ভেতরে ক্রোমোজোমের মধ্যে কোন অ্যালিল আছে, কিচ্ছু বোঝা যায় না। এগুলো ক্রস করতে হয় অর্গানিজমকে। আমি একটু পরে যাব, সেই জায়গাগুলোও শেখাবো তোমাদের। এই এক্সপেরিমেন্ট করে, জেনেটিক্স এর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তুমি লাস্টে কনক্লুড করতে পারো, না দিস ওয়ান ইজ এ পিওর টল, হোমোজাইগাস টল, অ্যান্ড দিস ওয়ান ইজ হাইব্রিড টল অর হেটেরোজাইগাস টল। এক্সপেরিমেন্ট করে কনক্লুড করতে হয়। তো দেখো ভেতরের জেনেটিক কনস্টিটিউয়েন্সি কি আছে সেটাকে বলা হয় জেনোটাইপ। দুটো আলাদা জিনোটাইপ একই ফেনোটাইপ তৈরি করতে পারে কিন্তু। এগুলো আরো 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 কনফিউজিং বিভিন্ন জিনিস আমরা যত এগোবো তত পড়বো। হল্যান্ড্রিক জিন হলো, হল্যান্ড্রিক জিন তাকেই বলে যে পার্টিকুলার জিনটা ওয়াই ক্রোমোজোমের উপর আমাদের অবস্থিত। হিউম্যানের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে। যেমন হাইপারট্রিকোসিসের জিনটা হল্যান্ড্রিক জিন। যেমন ধরো আমাদের টেস্টোস্টেরনের জিন, টেস্টোস্টেরনের জিন কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমের উপরে থাকে, ঠিক কি না? এটা হল্যান্ড্রিক জিন। আর যে জিনগুলো ইয়ের ওপর থাকে, এক্স ক্রোমোজোমের ওপর থাকে, সেগুলোকে ডায়ান্ড্রিক জিন বলে। এগুলোর সব ডেফিনেশন সহজ করে বইতে পেয়ে যাবে। ডায়ান্ড্রিক জিন এক্স ক্রোমোজোমের ওপর অবস্থিত আমাদের মানুষের ক্ষেত্রে সমস্ত জিনকে বলে। এবার ফর এক্সাম্পল আমি ধরো দিলাম হিমোফিলিয়ার জিন, কালার ব্লাইন্ডনেসের জিন, এগুলো তো এক্স লিঙ্ক জিন। তাহলে এক্স ক্রোমোজোমের উপর এরা থাকে, তাহলে এক্স ক্রোমোজোমের উপর লোকেটেড যে কোনো জিনকেই বলা হয় ডায়ান্ড্রিক জিন। সিম্পল ডেফিনেশন, এটা কিছু কঠিন। এরপরে মুভ করি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। চলো ক্রিস ক্রস ইনহেরিটেন্সটা আমরা একটু বুঝে নিই। ভারী মজাদার ইনহেরিটেন্স, এগুলো না আমরা ইন ফিউচার বইয়ের ভেতরে পাবো, তখন কিন্তু আমি কিচ্ছু ডিটেলসে বোঝাবো না। ক্রিস ক্রস ইনহেরিটেন্স হলো ব্যাপারটা কিরকম আমি বোঝাই। ধরো ফার্স্ট জেনারেশনে একজন মেল আছে ফাদার, একজন ফিমেল আছে মাদার, তাদের দুজনের সন্তান, ধরো সেও ফিমেল হলো। এই জেনারেশনে মেলও থাকতে পারে, জরুরি নয় মেল থাকবে না, ফিমেল হলো। এই ফিমেলের আবার অন্য আরেকজনের সাথে বিবাহ হলো মেল, এবং তাদের আবার সন্তান হলো। এই সন্তান যদি মেল হয়, তাদের ফিমেলও থাকতে পারে, আমি বারবার বলছি, থাকবে না এরকম কোনো মানে নেই, একজনের 10টা সন্তানও থাকতে পারে, আমি বোঝানোর জন্য বলছি। এইবার কোনো একটা পার্টিকুলার এক্স লিঙ্কড ক্যারেক্টার যদি এই মেলটার মাধ্যমে তার মেয়ের মধ্যে আসে, এবং এই মেয়ের থেকে যদি তার ছেলের যায়, আচ্ছা এই ছেলেটি এই পুরুষ মানুষটির কে হবে? নাথিং। অর্থাৎ এখানে কি ক্রস বোঝালো হলো বলতো? তোমার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, মায়ের বাবা, দাদামশাই, তার কোনো জিন যদি তুমি ছেলে হয়ে পাও, মেয়েরা পায় না,
সেই ইনহেরিটেন্স প্যাটার্নটাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স প্যাটার্ন বলে। এইরকম ইনহেরিটেন্সের যদি কিছু উদাহরণ দিতে চাই, এক্স লিঙ্কে অনেক ভালো ভালো জিন আছে যার একটাও নাম আমি জানি, তাহলে কি বলতে পারি? হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া হলো এমন একটা রোগ যা তোমার মামা বাড়ির দিক থেকে আসলে আসবে, ঠাকুরদার বাড়ির দিক থেকে আসে না। এক্স লিঙ্ক যে কোনো ক্যারেক্টারই তাই হয়, ছেলেদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে না। মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স বাফার আছে একটা, আমাদের ক্ষেত্রে তো একটা এক্স। আর ছেলেদের এক্সটা সবসময় ম্যাটার্নাল ইনহেরিটেন্স হয়। ওর জন্যই দেখবে ছেলেদের ক্ষেত্রে বলে এই বৈশিষ্ট্যটা পুরো মামা বাড়ির মতো পেয়েছে। সম্পর্কে বলে দেখবে আলোচনা করে মামা ভাগ্নে ব্যাপারই আলাদা। মামা ভাগ্নে এটা সত্যিই রিলেশনটা এরকমই, আমরা জেনেটিক্যালি মামা বাড়ির দিকে বেশি অ্যালাইন এই এক্স ক্রোমোজোমের জন্য। এক্স ক্রোমোজোম আমাদের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিন, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, রোগ এগুলোও ডিটারমাইন করে, অ্যাপার্ট ফ্রম আদার সেক্স রিলেটেড ক্যারেক্টার। এটাকে বলা হয় ক্রিস ক্রস। যেহেতু প্যাটার্নটা একটা জিগজ্যাগ প্যাটার্ন ফলো করে, এই রকম প্যাটার্ন, কিন্তু এর কোনো অল্টারনেটিভ নাম নেই। তুমি যদি ভাবো যে স্যার তাহলে মেয়েদের ক্ষেত্রে কি এরকম কোনো টার্ম আছে, না। জেনেটিক্সে মূলত এই হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস এগুলোকে স্টাডি করতে গিয়েই এই ধরনের টার্মের ইন্ট্রোডাকশন হয়েছে। ক্লিয়ার? তোমার দাদামশাইয়ের কোনো বৈশিষ্ট্য তোমার মায়ের মধ্যে দিয়ে তোমার কাছে যদি আসে, তোমাকে ছেলে হতে হবে, মেয়ে হলে হবে না। এই এই প্যাটার্নটার কোনো অল্টারনেটিভ নাম নেই। আমার ক্ষেত্রে হবে, একজন ছাত্রীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ক্রিস ক্রস ইনহেরিটেন্স মেয়েদের ক্ষেত্রে হয় না। তোমাদের আবার যখন ছেলে মেয়ে হবে, তোমাদের ছেলের ক্ষেত্রে তোমার বাবার বৈশিষ্ট্য ছেলের মধ্যে আসবে। At that time it will be referred as criss cross inheritance. এবং কোন ক্যারেক্টারটা? শুধু এক্স লিঙ্ক, অন্য কোনো ক্রোমোজোম না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অটোজোমস অ্যান্ড নেভার থিঙ্ক অ্যাবাউট ওয়াই ক্রোমোজোম অ্যাজ ওয়েল। একমাত্র এক্স ক্রোমোজোমের ইনহেরিটেন্স প্যাটার্ন ক্রিস ক্রস দেখায়। পরীক্ষায় এই কোশ্চেনটাই আসে। এবার আমরা চলো আলোচনা করি ব্যাক ক্রস আর টেস্ট ক্রস। দারুণ মজাদার জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝে না কেন করা হয়। টেস্ট ক্রস থেকে কোশ্চেন আসবেই, জেনারেলে বলো, নিটে বলো, বেশ বুদ্ধি খাটিয়ে কোশ্চেন আসে। কেন এটাকে টেস্ট ক্রস নাম দেওয়া হয়েছে? চলো আগে একটা বেসিক ধরনের ক্রস আছে। ধরো মেন্ডেলের একটা সিম্পল মোনোহাইব্রিড ক্রস করছে, জেনেটিক্সে এর চেয়ে সহজ ক্রস আর কিছু হয় না। এটা একটা মোনোহাইব্রিড ক্রস যেখানে দুটো অ্যালিলকে কনসিডার করা হয়েছে, অ্যালিল ক্যাপিটাল টি অ্যান্ড অ্যালিল স্মল টি, অ্যান্ড বোথ দিস টু অ্যালিল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য ক্যারেক্টার প্ল্যান্ট হাইট। ক্যারেক্টারের নাম হাইট, ট্রেটের নাম টল অ্যান্ড ডোয়ার্ফ। এবার এই দুটোর ক্রসে, এটা যদি প্যারেন্টাল জেনারেশন হয়, পি জেনারেশন, এই দুটোর ক্রসে কি তৈরি হবে F1 জেনারেশনে আমাকে বলো। এর থেকে একটা অ্যালিল আসবে, এর থেকে একটা অ্যালিল আসবে, এবং হাজারখানা প্ল্যান্ট হলে সবার জেনোটাইপ এটাই হবে, কোনো ভ্যারিয়েশন নেই। এরা সবাই টল হবে কিন্তু জেনোটাইপ এটাই হবে। এইবার আমি স্থির করলাম এই ইন্ডিভিজুয়ালটাকে নিলাম, এই ইন্ডিভিজুয়ালটাকে নিলাম এবং দুটো ক্রস করব। দুটো ক্রস তার ম্যাটার্নাল প্ল্যান্টের সাথে বা ম্যাটার্নাল জেনোটাইপ কম্বিনেশনের মতো অন্য কোনো প্ল্যান্টের সাথে করব। একটা লিখলাম কেস ওয়ান, যেখানে আমি ডমিনেন্ট ম্যাটার্নাল কম্বিনেশনটার সাথে ক্রস করলাম। গাছের ক্ষেত্রে এটা করা যায় না, আমাদের ক্ষেত্রে তো তা হবে না। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে ম্যাটার্নাল জেনোটাইপের মতো কারোর সাথে যদি আমাদের ক্রসটা কি হবে। আমাদের ক্ষেত্রে তো ব্যাপারটাকে ম্যারেজ বলা হয়, কিন্তু একটা অন্য প্ল্যান্ট বা একটা মাছি নিয়ে এক্সপেরিমেন্ট করছো, ইঁদুর, তাদের তো আর ব্যাপারটাকে ম্যারেজ বলা হয় না, ওটা তো জেনেটিক ক্রসই বলা হয়। তো টার্মগুলোর সাথে বুঝো, ম্যাক্সিমামের জন্য এগুলো স্মলার বা প্রিমিটিভ অর্গানিজম নিয়েই ক্রসগুলো করা হয়। তো এক ধরনের ক্রসে করলাম কি, হাইব্রিড ইন্ডিভিজুয়ালটার সাথে তার ম্যাটার্নাল হোমোজাইগাস কম্বিনেশনটা ক্রস করালাম, আর একটা হাইব্রিডের সাথে F1 হাইব্রিডের সাথে ম্যাটার্নাল রিসেসিভটা করালাম। অর্পিতা, তোমারও কিন্তু সমস্যা হলে আমাকে লিখো, এই জায়গাগুলো খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। একটাতে হোমোজাইগাস ডমিনেন্ট কম্বিনেশনটা নিয়েছি যেটা তার বাবা বা মায়ের মধ্যে ছিল, আর একটাতে রিসেসিভটা নিয়েছি। এই দু ধরনের ক্রসকেই ব্যাক ক্রস বলে। এই দুটো টাইপই ব্যাক ক্রস, এই দুটো টাইপই ব্যাক ক্রস, কিন্তু এর মধ্যে এই টাইপটা হলো এস ক্রস।
মারাত্মক বুদ্ধিমানের মতো একটা প্রশ্ন, ওটা আমি বলতে হবে। এই ক্রসটার আমি আর লিনিয়েজ দেখাচ্ছি না, ডাউনস্ট্রিমে কি হবে দেখাচ্ছি। এর ক্রস করলে যা হবে বেরোবে। যেহেতু এটা আগের জেনারেশনের কম্বিনেশনের সাথে ক্রস করছে, আগের জেনারেশনের জিনোটাইপ কম্বিনেশনের মতো অর্গানিজমের সাথে ক্রস হচ্ছে, তাই একে ব্যাক ক্রস বলা হয়। যেহেতু বিফোর প্রোজেনি, এই জেনারেশনের আগের জেনারেশনের সাথে ক্রস হচ্ছে, এক জেনারেশন ব্যাকে যাচ্ছে, তাই ব্যাক ক্রস। এই দুটো টাইপকেই ব্যাক ক্রস বলে। কিন্তু এই ব্যাক ক্রসের মধ্যে একটা স্পেশালাইজ টাইপ, যেখানে F1 হাইব্রিডকে ডাবল রিসেসিভের সাথে ক্রস করা হয়, কেবলমাত্র সেটাকে টেস্ট ক্রস বলে, ডমিনেন্টটার সাথে ক্রসটাকে টেস্ট ক্রস বলে না। Now, why the term test is being added with this type of back cross? এখানে কোশ্চেন যেটা আসে, all type of test cross are back cross, but all back cross are not test cross. এই দুটো back cross, কিন্তু এটা টেস্ট ক্রস নয়, এটা টেস্ট ক্রস। তো আমি এদের ভবিষ্যৎ প্রজন্ম কি হলো এটা জেনে লাভ নেই, কেন এটাকে টেস্ট ক্রস বলে সেইটার উত্তর দিই। টেস্ট ক্রস কেন বলে জানো? কারণ এটা দিয়ে না আননোন জিনোটাইপ টেস্ট করা যায়। আমরা একটা মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আছি, ধরো তুমি একটা অর্গানিজমের আননোন জিনোটাইপ পেয়েছো, বাইরে থেকে দেখে একটা টল পি প্ল্যান্ট তুমি নিয়েছো। এবার এই টল পি প্ল্যান্টটা তোমার কাছে আননোন। Why it is unknown? Because you don't know the genotype. এই টল পি প্ল্যান্ট হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস টল হতে পারে, একটু আগে লিখেছিলাম না? তো এর কম্বিনেশন এই দুটোই তো পসিবল হতে পারে। আমায় বলো ঠিক বলছি কিনা, এটাও হতে পারে অর এটা হতে পারে না। তো এই যে টল পি প্ল্যান্টটা তুমি পেয়েছো, তোমায় কেউ বলেনি আগে, তোমাকে তো প্রুফ করতে হবে এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, এবং সেটা করা খুব সহজ। এই যে একটু আগে বললাম এক্সপেরিমেন্ট করে করে জিনোটাইপ গুলো বের করতে হয়, শিখে নাও কিভাবে করে। এর সাথে এই ক্রসটা করলে কোনোদিন রেজাল্ট আসবে না, কিন্তু এর সাথে এই ক্রসটা করলে, অর্থাৎ একটা হোমোজাইগাস রিসেসিভ নিলে একটা ভালো রেজাল্ট আসবে। আমি বলছি না কিন্তু এর আগের প্রজেনির বাবা মার সাথে বা বাবা মার মতো জিনোটাইপ নিতে হবে না, জরুরি নয়। এটা একটা আননোন জিনোটাইপ, তো কেস 1 লিখলাম, এই আননোনটার সাথে ডাবল রিসেসিভের ক্রস করালাম। কেস 2 লিখলাম, এই আননোনটার সাথে ডাবল রিসেসিভ ক্রস করালাম, দুটো জায়গাতেই ডাবল রিসেসিভের ক্রস করালাম। এবার কেস কেন করলাম? কারণ এই কোশ্চেন মার্কটাকে যদি আমি প্রথম ক্ষেত্রে ইমাজিন করি, যদি এটা হয় তাহলে এর কি লিনিয়েজ পাবো, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি এটা হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমাকে যে কোনো একটাকে ক্রস করলেই হয়ে যাবে, তোমার কিন্তু দুবার ক্রস করতে হবে না, তুমি একবারই করবে। কিন্তু বোঝানোর জন্য তো আমায় দুটো কেস স্টাডি সাজাতে হবে, ঠিক কিনা বলো? যদি এই আননোন অর্গানিজমটা যেটা পেয়েছি আমরা, আমাদেরকে জেনোটাইপ কেউ বলে দেয়নি, তার যদি হোমোজাইগাস রিসেসিভ হয়, এটা দেখি কি রেজাল্ট দেয়, আর যদি সেটা হেটেরোজাইগাস হয়, দেখো সেটার কি রেজাল্ট আসে। আর রেজাল্টের মধ্যে বাইরে থেকে দেখেই তুমি চিনে ফেলবে। কিভাবে করবে দেখো, হেভি ইজি। এর কি কি আউটকাম হতে পারে, এটা যদি পরের জেনারেশনে আমরা যাই, সব টল হবে, মানে ভেতরে জেনোটাইপ কি হলো এসে বেড়া, কিন্তু বাইরের থেকে আমি কি দেখবো, সব টল, কোনো বেটে গাছ হয়নি। এর ধরো 1000টা গাছ হলো, চারা গাছ, 1000টাই লম্বা গাছ হবে। এর ক্রসে কি হবে? এইটাও আসবে না। তাহলে বেটে গাছের জেনোটাইপ কখন আসার চান্স আছে? যদি এই আননোনটা হাইব্রিড হয়, নাহলে বেটেটা আসবে কোত্থেকে? টেল মি। রিসেসিভ ক্যারেক্টার কখনো হোমোজাইগাস কন্ডিশন ছাড়া নিজেকে এক্সপ্রেসই করতে পারে না। ওই গুন্ডা বা দাদা বা ডন থাকলে ও নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এখানে দেখো করতে পারেনি, একেও বাইরের থেকে দেখে তুমি তো অলি ভাববে, কিন্তু এই দুটো ক্রসে, অর্থাৎ হোমোজাইগাস রিসেসিভের সাথে ক্রস করে তোমার যেটা লাভ হলো, এই আননোনটার জেনোটাইপ বেড়ে গেল। এক্স্যাক্টলি এবার বলতে পারবে ও এটা হাইব্রিড বা এটা হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস রিসেসিভ না, হোমোজাইগাস ডমিনেন্ট, এটা হাইব্রিড ডমিনেন্ট, তুমি তার জেনোটাইপটা বলে দিতে পারো। আর বাইরের থেকে যদি কোনো রিসেসিভ গাছ পাও, একটা ডোয়ার্ফ পি প্ল্যান্ট পেয়েছো, তার তো জেনেটিক এক্সপেরিমেন্ট করে লাভ নেই, তুমি তো জানোই ওটা ডোয়ার্ফ ক্যারেক্টার এবং ও বেটেই হয়েছে গাছ। এবারে বেটে কি লম্বা হবে তার জন্য কদিন অপেক্ষা করতে হবে,
গাছটাকে তো বড় হতে দিতে হবে। এবার পি প্ল্যান্টের যেটুকু সময় লাগে বড় হতে, সেইটুকু টাইম নিলে তুমি বুঝে যাবে। এই একই এক্সপেরিমেন্ট মানুষ নিয়ে করতে হলে তোমায় 18 বছর অপেক্ষা করতে হবে। আর এই গাছের ক্ষেত্রে 6 মাস অপেক্ষা করলে হয়ে যাবে। ড্রসোফিলার ক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করলে হয়ে যাবে। যত স্মলার আর সিম্পলার অর্গানিজম নেবে, যার লাইফ স্প্যান কম, তাকে নিয়ে জেনেটিক এক্সপেরিমেন্ট করতে তোমার সহজ হবে। তা না হলে তুমি দাদু হয়ে যাবে, কটা জেনারেশন এগোবে, তুমি জেনেটিক এক্সপেরিমেন্ট নিয়ে বেশি দূর এগোতে পারবে না। ওর জন্য হিউম্যানদের মধ্যে ক্রস হয় না, যদিও এথিক্যাল ইস্যু আছে, তবুও জেনেটিক ক্রস ওরকম বিবাহর মাধ্যমে দেখা যায় না। আমাদের ফ্যামিলি ট্রি স্টাডি করা হয়, যেটা আমরা জেনেটিক্সে পেডিগ্রির মাধ্যমে পড়বো। পরে আছে দারুণ ইন্টারেস্টিং জায়গা। টেস্ট ক্রসকে কেন টেস্ট বলা হয় আশা করি বুঝতে পেরেছো। কারণ এটা দিয়ে আননোন জেনোটাইপ তোমাকে যদি বাইরের থেকে বলে না দেয় কেউ, তাকে টেস্ট করা যায়। মূলত এই হোমোজাইগাস রিসেসিভটা দিয়েই টেস্ট ক্রসটা ইউজ আপ হয়। কিন্তু কখনো ডেফিনেশনে বা সিম্পলি বোঝানোর জন্য যদি দেয়, তখন তোমায় এইরকম একটা এক্সাম্পল দিয়ে কেসটাকে সাজিয়ে দিতে হবে। স্মলটি যদি হতো, এটা তো আর টেস্ট করে কি দেখবে। এখানে যদি আমি কোশ্চেন মার্কের পরিবর্তে স্মলটি প্রথমেই লিখে দিতাম, তাহলে তো সেটা টল প্ল্যান্ট কোনোভাবেই হতো না, ডোয়ার প্ল্যান্ট। আর ডোয়ার প্ল্যান্টের তো ক্যারেক্টার একটাই হয়, তার আর এক্সপেরিমেন্ট করে আমি কি দেখবো? ঠিক কি না বলো? ওর জন্যই একটা ডমিনেন্ট ক্যারেক্টার নিলে তবে আননোন হয়। যেমন তখন মনে আছে, আমাকে একজন বলেছিল ব্লাড গ্রুপ নিয়ে, ধরো বি ব্লাড গ্রুপ, কারোর শরীরে বি ব্লাড গ্রুপ আছে। এবার তার জিনটা কি, তার জেনোটাইপটা কি, তার ভেতরে কি দুটো অ্যালিলি ক্যাপিটাল আছে, না তার মধ্যে হাইব্রিডও আছে, অর্থাৎ এর জেনোটাইপ এই বি ব্লাড গ্রুপের ইন্ডিভিজুয়ালের দুটোই আইবি আইবি, না আইবি স্মল আই, এটা তো টেস্ট করতে হবে। তাহলে একটা ডমিনেন্ট ক্যারেক্টারের টেস্ট লাগে। এবার যে ইন্ডিভিজুয়ালটা ও ব্লাড গ্রুপ বিয়ার করে, তার কি ঘন্টা টেস্ট করবে? তার তো দুটোই রিসেসিভ অ্যালি, তার জন্য আবার টেস্ট করতে হয় নাকি? তো কনফার্ম, কারণ ওটা তো এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা বলে দিয়েছে যে হ্যাঁ এটা এটা রিসেসিভ অ্যালি। সেটা আবার ডিসকভার্ড জিনিস আবার আবিষ্কার করে, স্যার বিরাট আবিষ্কার, ওর তো কোনো ক্রেডিট নেই। জেনেটিক এক্সপেরিমেন্ট গুলো এরকম ভাবে করা হয়। এটা একটা খুব বেসিক সিম্পল এক্সাম্পল দিলাম। তোমাদের মাথায় তো আসতেই পারে যে স্যার সত্যি তো মাইক্রোস্কোপের তলায় এগুলো কিছু দেখে বোঝা যায় না। এই জিনিসগুলো অ্যাজ ওরকম মাইক্রোস্কোপের তলায়, ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় জিন বুঝতে পারবে না কি কম্বিনেশন আছে, হোমোজাইগাস হেটেরোজাইগাস, ডমিনেন্ট অ্যালিল বিয়ার করে না রিসেসিভ, কিচ্ছু বোঝা যায় না। কোনো শেপ স্ট্রাকচারে কিচ্ছু আলাদা না, সব এক দেখতে। ডিফারেন্স বের করবো কি করে? এটা একমাত্র জেনেটিক এক্সপেরিমেন্টই করতে পারে। এক্সপেরিমেন্ট ছাড়া এই ডেটাগুলো পাওয়া যায়। যে কটা টার্ম আমরা এপাশে লিখে আলোচনা করলাম, এ কটা ছাড়াও কতগুলো বেশ ভালো টার্ম আছে, এগুলো একটু বলে দেওয়াটা দরকার। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, সেক্স ইনফ্লুয়েন্সড ইনহেরিটেন্স, এটা হলো সেক্স লিমিটেড ইনহেরিটেন্স। এই তিনটে জিনিসের সম্বন্ধে একটুখানি আমি বলে রাখি। এখানে প্রত্যেক ক্ষেত্রে সেক্স কথাটা আগে রয়েছে, এর মূল কারণ হলো সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স বা ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে এরা ক্যারি ফরওয়ার্ড, আর কোনো কারণ নেই, এটা জানতেই হবে। হ্যাঁ, তো এখানে যাদের সম্বন্ধে আমি আলোচনা করছি, এরা আইদার এক্স অর ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে আমাদের শরীরে ইনহেরিটেন্স দেখায়। ক্লিয়ার? এই দুটোকে বলা হয় অ্যালোজোম। অটোজোম আর অ্যালোজোম এই দুটো আলাদা সেট অফ টার্ম, অনেক সময় দেয় ডিফাইন অ্যালোজোম। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স অর্থাৎ যে সকল জিনের ইনহেরিটেন্স প্যাটার্ন, ইনহেরিটেন্স মানে বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে যাওয়া, সেই প্যাটার্নটা মূলত এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপর লোকেটেড জিনেরই হয়, এবং সেটা নর্মাল মেন্ডেলিয়ান ফেনোটাইপ ফলো করে। এক্স অ্যান্ড ওয়াই জিনের ওপর লোকেটেড যে কোনো ক্যারেক্টারের ইনহেরিটেন্সকেই সেক্স লিঙ্কড ক্যারেক্টার বলে। তবে মেইনলি সেক্স লিঙ্কড ক্যারেক্টার বলতে ও এক্সটাই বোঝায়, কারণ এক্স এর ওপরই বেশি জিন আছে, ওয়াই এর মধ্যে খুব লিমিটেড জিন আছে, বেশি জিন নেই। যেমন আমি উদাহরণ দিতে পারি, সেক্স লিঙ্কের যদি উদাহরণ চাও, কালার ব্লাইন্ডনেস, এটা একটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। ওয়াই এর রেসপেক্টে হাইপারট্রিকোসিস,
চুল, কানে প্রচুর চুল হয়, শুধু কানের রিজিয়ানেই হয়, অন্য কোথাও হয় না। এই হাইপারট্রিকোসিস হলো এটা কোনো অ্যাবনর্মালিটি না, কিছুই না। নর্মাল ক্ষেত্রে অন্যদের দাড়িতে যেরকম সেভ করতে হয় ওকে কানটাও সেভ করতে হয়। এইটুকুই যা, অ্যাবনর্মাল কিচ্ছু নয় এটা। ঠিক আছে, এগুলো হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। মানে মোটা মোটা কথায় বলতে গেলে all those genes located on the sex chromosome, their inheritance pattern is simply known as sex linked inheritance. পরের টার্মে আসি, সেক্স ইনফ্লুয়েন্স ইনহেরিটেন্স বা সেক্স ইনফ্লুয়েন্সড ক্যারেক্টার। এগুলো কি দেখো, সেক্স ইনফ্লুয়েন্স মানে এমন কিছু ক্যারেক্টার আছে আমাদের মধ্যে, যেমন ধরো আমি ক্যারেক্টারটার নাম লিখে দিই, প্যাটার্ন ব্যালনেস। যে জেনোটাইপিক কম্বিনেশনে ছেলেদের টাক হয়, মেয়েদের সেম জেনোটাইপিক কম্বিনেশনে টাক হবে না। অদ্ভুত। তার মানে একই ধরনের জেনোটাইপিক কম্বিনেশন দুটোর সেক্স অনুযায়ী দুজনের শরীরে থাকাকালীন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট হরমোনস তারা ডিফারেন্টলি এক্সপ্রেস পাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে প্যাটার্ন ব্যালনেস কিন্তু একটা ডমিনেন্ট ফিচার, এটা ডমিনেন্ট ক্যারেক্টার ছেলেদের ক্ষেত্রে, এটা ডমিনেন্ট এবং প্রকাশ পাবেই ফর মেল। আর ফিমেলদের ক্ষেত্রে এটা রিসেসিভ ক্যারেক্টার। এই একই ক্যারেক্টারটাই রিসেসিভ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে। একই জিনিস আলাদা সেট হয়ে যাচ্ছে। ওর জন্য খেয়াল করে দেখো, আমাদের মধ্যে যত টাক দেখা যায় বেশি, মেয়েদের টাক বেশি দেখা যায় না। তাও যদি তুমি একজন দুজনকে দেখো, তারও এরকম পসিবিলিটি আছে হয়তো কেমোথেরাপি ইন পাস্ট নিয়ে থাকতে পারে, সে কারণে টাক হয়ে গেছে। নর্মালি ব্যালডনেস ফিচারটা মেয়েদের নয়। যে যে ডিফারেন্ট কম্বিনেশনে ছেলেদের টাক পড়ে যায় বা কারো কারোর বংশে টাকের একটা ইনহেরিটেন্স দেখা যায়, আমাদেরও রিলেটিভদের মধ্যে একটা বংশ আছে, তো মোটামুটি ওই 18-20 বছর বয়স থেকেই টাক পড়া শুরু করে যায় এবং ভীষণ প্রমিনেন্ট টাক। মানে আধুনিক যুগের ছেলেমেয়েরা এখন ওরা স্থির করেছে যে আমরা দাড়িটা রাখবো, টাকটা শেভ করবো, মানে ওটা নিয়ে আর পারছে না। এখন তো এটা ট্রেন্ড চলছে টাক শেভ করা। তো যাই হোক, প্যাটার্ন ব্যালনেস ছেলেদের মধ্যে প্রচুর ডমিনেন্ট, কিন্তু এই ক্যারেক্টারটাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেক্স অফ দ্য বিয়ারার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে, একই জেনোটাইপে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব রেয়ার হয়। হ্যাঁ হয়, খুব রেয়ার। হতে পারে আবার বাবার জিনটা যদি ওখানে কাউন্টার অ্যাক্ট করে, তাহলে একটা জেনারেশনে স্কিপ করলে আবার পরের জেনারেশনে হারিয়েও যেতে পারে। তবে হয়, প্যাটার্ন ম্যালনেস মেয়েদেরও আছে, খুব খুব রেয়ার। আর একটা জিনিস, লাস্ট ওয়ান, সেক্স লিমিটেড ট্রেট বা ইনহেরিটেন্স। এটা হলো এমন কিছু জিনের এক্সপ্রেশন যেটা বিআরআর এর সেক্সের উপরেই সবসময় নির্ভর করে। অর্থাৎ একই জিন আমাদের আছে এক্সপ্রেস পাবে না, একই জিন ছেলেদের আছে এক্সপ্রেস পাবে, বা উল্টোটা। যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট ইন ফিমেল, সেম জিন মেলদেরও তো আছে, তো মেলদের ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট মেয়েদের মতো হয় না। এরকম ধরো সিংহর ক্ষেত্রে যদি তুলনা করো, সিংহদের কেশর হয়, রাইট, মেন অফ দ্য লায়ন, সেটা কেন মেয়েদের হয় না? বা পিকক, থিঙ্ক অ্যাবাউট পিকক, ওদের যে কি সুন্দর অদ্ভুত যে টেলটা, সেটা কেন ফিমেলদের হয় না? তোমার কি মনে হয় ফিমেলের ওই জিনটা নেই? ডেফিনেটলি আছে। সেক্স অফ দ্য বিয়ারার দ্বারা এটা হাইলি লিমিটেড, এটা কিছুতেই অন্যজনের মধ্যে এক্সপ্রেস পাবে না, আনলেস সেখানে বড় সড়ো কিছু মিউটেশন বা ডিজিজ না থাকে। কোনো দিন উল্টোটা হয় না। মেয়েদের কখনোই ছেলেদের মতো দাড়ি গোঁফ বেরোবে না, বেরোবে না। কারোর যদি টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনের লেভেল বেশি থাকে, হালকা একটু রেখা প্রমিনেন্ট হতে দেখা যায়, অনেক ক্ষেত্রে মেয়েদের দেখা যায়, বা বেশি বয়সে হয় সেটা। কিন্তু আমাদের মতো দাড়ি গোঁফ মেয়েদের কখনোই উঠবে না, কারণ ওটা একদম উপরওয়ালা সৃষ্টি করেছেন ওরম ভাবে, এটা লিমিট করে দিয়েছে। ইট ইজ নট অনলি বিং ইনফ্লুয়েন্স, ইট ইজ লিমিটেড ইন সার্টেন সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। এরকম প্রচুর নেচারে উদাহরণ আছে। এই ক্যারেক্টার গুলোর ইনহেরিটেন্স প্যাটার্নও আমাদের আগামী দিনে পড়তে হতে পারে। তো এক্ষেত্রে পিকক, সিংহ, মানুষের ক্ষেত্রে যে